মাত্র ১৩টি রুল শিখে কিভাবে ১০ এ ১০ পাওয়া যায় উইথ ক্লুজে সেই টেকনিকটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা জানো এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস থেকে প্রশ্ন আসে। তবে সবচেয়ে বেশি আসে আর্টিকেল এবং প্রিপোজিশন থেকে। তুমি যদি আর্টিকেল এবং প্রিপোজিশন ভালো করে পারো তাহলে এখানে 80% প্রবলেম তোমার সলভ হয়ে যাবে। আর্টিকেলের প্রথম যেই রুলটা সেটা হলো নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে আর্টিকেল এ অথবা এন বসবে। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে যদি শুরু হয় তাহলে এন বসে, আর কনসোনেন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে তার পূর্বে এ বসে। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি, আই হ্যাভ বট আ কার ফর মাই প্যারেন্টস। এখানে দেখো কার শব্দটি একটি সিঙ্গুলার নাউন এবং এর প্রথম অক্ষর সি একটি কনসোনেন্ট হওয়ায় এর আগে এ বসেছে। আর পরবর্তী এক্সাম্পলটা দেখো, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং বুক। এখানে ইন্টারেস্টিং শব্দটি ভাওয়েল আই দিয়ে শুরু হয়েছে এবং এটি বুক নাউনটিকে বর্ণনা করছে বলে এর আগে এন বসেছে। আশা করি তোমরা এই আর্টিকেল সম্পর্কে ক্লাস 6-7-এ মোটামুটি ধারণা নিয়ে এসেছ। পরবর্তী যেই রুলটা সেটা হলো নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে আর্টিকেল দা বসবে। যেমন দ্য স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু আই স্টাডি ট্যুর। এখানে স্টুডেন্টস একটি প্লুরাল নাউন এবং নির্দিষ্ট একদল ছাত্রছাত্রীকে বোঝানোর কারণে এর আগে দা বসেছে। দেখো এটার অনুবাদটা যদি আমরা করি তাহলে হয় ছাত্রছাত্রীরা একটা শিক্ষা সফরে যেতে চায়। এখানে ছাত্রছাত্রীরা বলা হচ্ছে, অর্থাৎ সবাইকেই বলা হচ্ছে এক জাতীয়, সেজন্য এটার আগে দা বসবে। আর পরের রুলটা হলো দা প্লাস নাউন প্লাস অফ, এই স্ট্রাকচার। শূন্যস্থানের পরে নাউন প্লাস অফ থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল দা বসে। যেমন দ্য সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি চার্মিং। কক্সবাজারের দৃশ্য খুবই মনোরম। নিয়ম অনুযায়ী নাউন সিনারি প্লাস অফ কাঠামোটি থাকলে ওই নির্দিষ্ট নাউনটির আগে আর্টিকেল দা বসে, সেই জন্যই কিন্তু আমরা এখানে দা বসাইছি। এখানে দেখো সিনারি যেই ওয়ার্ডটা সেটা কিন্তু একটা নাউন, এরপর আছে অফ, যার কারণে এর আগে দা বসাতে হবে। পরবর্তী রুল প্রেপোজিশন, যেমন টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, এগুলো যদি থাকে এরপরে বেশিরভাগ সময়ই আর্টিকেল দা বসে। যেমন হি ওয়ান্টস টু বি দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হতে চায়। এখানে ইন একটি প্রেপোজিশন এবং মহাবিশ্বের একক ও নির্দিষ্ট বস্তু ওয়ার্ল্ড হওয়ার কারণে প্রেপোজিশনের পর দা বসছে। এই যে এই ইন থাকার কারণেই কিন্তু পরবর্তীতে দা বসছে এবং এই জাতীয় যতগুলো প্রেপোজিশন আসছে সবগুলোর পরেই কিন্তু দা বসে। এরপর এবার চলো আমরা প্রেপোজিশনের নিয়মগুলো দেখে নেই। প্রথম নিয়মটা হলো বাই বা উইথ। যেই ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই বসে এবং যে জিনিস বা যন্ত্র দ্বারা কাজ করা হয় তার পূর্বে উইথ বসে। যেমন একটা এক্সাম্পল, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ দিস স্টিক। অর্থাৎ সাপটি তার দ্বারা এই লাঠিটি দিয়ে মারা হয়েছিল। হিম একজন ব্যক্তি বা কর্তা হওয়ায় তার আগে বাই বসছে এবং স্টিক একটি লাঠি বস্তু বা হাতিয়ার হওয়ায় এর আগে উইথ বসছে। দ্বিতীয় রুলসটা হলো বিটুইন বা অ্যামং। দুইয়ের মধ্যে বুঝাইতে বিটুইন এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বুঝাইতে অ্যামং বসে। যেমন ডিভাইড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স। ফলগুলো দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও। এখানে দেখো দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, এই কারণে এখানে আমরা টু ব্রাদার্সের কারণে বিটুইন দিচ্ছি। এরপরেরটা দেখো ডিস্ট্রিবিউট দ্য টিফিনস অ্যামং অল দ্য স্টুডেন্টস। এখানে অল দ্য স্টুডেন্টস অনেককে বোঝানো হয়েছে, দুইয়ের অধিক, যার কারণে আমরা এর আগে অ্যামং ব্যবহার করেছি, যার অর্থটা হয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে টিফিনগুলো বিতরণ করে দাও। 3 নাম্বারটা হলো ইন এবং অ্যাট। বড় স্থান বোঝাতে ইন বসে এবং ছোট স্থান বুঝাইতে অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। আমি ঢাকার মধ্যে ধানমন্ডিতে বাস করি। এখানে ঢাকার মধ্যে ধানমন্ডি একটা ছোট্ট জায়গা, যার কারণে ঢাকার আগে ইন এবং ধানমন্ডির আগে অ্যাট বসছে। এরপরেরটা দেখো ইন এবং ইনটু। কোনো কিছুর ভিতরে গতিশীলতা বোঝাতে ইনটু এবং ভিতরে অবস্থিতিশীলতা বোঝাতে ইন বসে। যেমন দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট। সংসদ সদস্যরা সংসদের ভেতরে ছিলেন। এইখানে সংসদ সদস্যরা আগে থেকেই সংসদের ভেতরে অবস্থান করছিলেন এমন একটা স্থিতিশীল অবস্থা বোঝাচ্ছে, তাই ইন বসছে। পরেরটা দেখো দ্য পিএম এন্টার্ড ইনটু দ্য পার্লামেন্ট, যার অর্থটা কি দাঁড়ায়? প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করলেন। এখানে বাইরে থেকে ভেতরে প্রবেশের একটি গতিশীলতা বা মুভমেন্ট বোঝাচ্ছে, তাই প্রেপোজিশন হিসেবে ইনটু বসেছে। এর পরে যে রুলটা সেটা হলো অন, ইন, অ্যাট।
দিনের আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন আই মেট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট 4 PM অন মানডে ইন 2018। সালের আগে এখানে আমাদের ইন বসলো, এরপর বারের আগে অন এবং সময়ের আগে অ্যাট। 6 নম্বর রুলটা হলো ইন, বাই, বিফোর এবং আফটার। নির্দিষ্ট সময় অথবা সময়ের মধ্যে বোঝাতে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝাতে বাই বা বিফোর এবং নির্দিষ্ট সময়ের পরে বুঝাইতে আফটার ব্যবহার করা হয়। যেমন আওয়ার PM উইল কাম ব্যাক ইন আ উইক, হি উইল কাম ব্যাক বাই 5 PM, হি ইজ কামিং আফটার 6 মান্থস। এখানে দেখো প্রথম যে লাইনটা সেখানে কি বুঝাইছে, সময়ের ব্যপ্তি বুঝাইছে, যে এক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন, এই কারণে এখানে ইন হইছে। পরেরটা হলো হি উইল কাম ব্যাক বাই 5 PM, অর্থাৎ 5টার মধ্যে সে ফিরে আসবে। এখানে একটা ডেডলাইন হিসেবে 5টা বোঝানো হয়েছে, যার কারণে এখানে বাই, এবং অতিক্রান্ত সময়ের পর 6 মাস বুঝাইতে আফটার বসেছে। এখানে দেখো হি ইজ কামিং আফটার 6 মান্থস, এখানে বড় একটা সময় বুঝাইছে, এই সময়ের পরে যেহেতু সেই কারণে আফটার। এরপরটা দেখো ইন অন টু, সীমার মধ্যে অবস্থান বুঝাইতে ইন, সীমার বাইরে অবস্থান বুঝাইতে টু এবং সীমার মধ্যে উপরিস্থিত অবস্থান বুঝাইতে অন ব্যবহার হয়। যেমন ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের মাঝখানে অবস্থিত। এখানে ঢাকা বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভেতরে অবস্থিত হওয়ায় প্রেপোজিশন ইন বসছে। এরপর মিয়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, মিয়ানমার হলো বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। মিয়ানমার বাংলাদেশের সীমানার বাইরে আলাদা একটা রাষ্ট্র হিসেবে দক্ষিণে অবস্থিত, তাই এখানে টু বসছে। পরেরটা হলো মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, অর্থাৎ মাউন্ট এভারেস্ট হলো নেপালের উত্তরে অবস্থিত। এই মাউন্ট এভারেস্ট নেপালের উত্তর সীমানার সাথে সংলগ্ন বা সীমানার বরাবর অবস্থিত হওয়ায় অন বসছে। তারপর 8 নম্বর রুলটা হলো বিসাইড অথবা বিসাইডস, পাশে অর্থ বুঝাইতে বিসাইড বসে এবং বিসাইডস বসে হলো এছাড়াও অর্থে বুঝাইতে। যেমন শি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। এখানে একজনের পার্শ্ববর্তী অবস্থান বসা বোঝাচ্ছে, যে কারণে বিসাইড হচ্ছে। এরপরটা হলো বিসাইডস অ্যাপল, আই লাইক গ্রেপস, আপেল ছাড়াও আমি আঙ্গুর পছন্দ করি। এখানে আপেলের পাশাপাশি অতিরিক্ত অন্য কিছু পছন্দ করা বোঝাচ্ছে, যার কারণে বিসাইডস অর্থাৎ এছাড়াও ইউজ করা হয়েছে। তারপর 9 নম্বরটা হলো আন্ডার অথবা বিলো, কোনো তলের নিচে থাকাকে আন্ডার এবং তল স্পর্শ করে থাকলে বিলো ব্যবহৃত হয়। যেমন পুট দ্য বক্স আন্ডার দ্য টেবিল, বাক্সটি বিছানার নিচে রাখো। বাক্সটি বিছানার নিচে কিন্তু সরাসরি তলের সাথে লেগে না থেকে কিছুটা ফাঁকা জায়গায় অবস্থান করছে বলে আন্ডার বসছে। মানে আন্ডারটা তখন বসবে যখন কোনো একটা জিনিস লেগে থাকবে না, জাস্ট কোনো কিছু নিচে থাকবে। এরপরটা দেখো দেয়ার ইজ আ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কটির নিচে একটি ব্যাগ আছে। ব্যাগটি সরাসরি ট্রাঙ্ক বা সিন্দুকের নিচের তলের কাছাকাছি বা ঠিক নিচেই অবস্থান করছে বলে বিলো বসেছে। এই বিলো বসার যে শর্ত সেটা হলো কোনো একটা তলের সাথে লেগে থাকবে, যেমন ট্রাঙ্কের ভিতরে, ট্রাঙ্কের একদম নিচে, এটাও বিলো হতে পারে, অথবা ট্রাঙ্কটার নিচে এর যেটা লেগে আছে ট্রাঙ্কের সাথে ওইটাও বিলো অর্থে ব্যবহার করা হবে। এখানে তোমাদেরকে যে রুলসগুলো আমি পড়াচ্ছি এই সব কিছু কিন্তু আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, সেখানে তোমরা সরাসরি যেরকমভাবে আমি পড়াইছি রুলসগুলো সেরকমভাবে পড়ে নিতে পারো। ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এইবার চলো তোমাদেরকে একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখাই, তাহলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। এটা হলো ঢাকা বোর্ড 2024। প্রথমে আমরা ওয়ার্ডগুলো দেখে নিই, এখানে কোন কোন ওয়ার্ড আছে। আছে জেন্টল, বাই, দা, তারপর বিগ, ওয়ে, অফ, ভিজিট, হিলস এবং নেচার। আমাদের 10টা ওয়ার্ড 10টা জায়গায় ব্যবহার করতে হবে। এবার চলো আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নেই। প্রথমটা হলো দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি, কাপ্তাই লেক রাঙামাটির পাহাড়ি জেলায় অবস্থিত। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের কিন্তু কোনো জায়গায় বিগেস্ট নেই, শুধু বিগ আছে। আমাদের এই বিগ থেকেই বিগেস্ট বানাতে হবে, এটা একটা এক্সেপশনাল নিয়ম। চলো নিয়মটা আমরা আগে দেখে নেই। এখানে সুপারলেটিভস ডিগ্রি ব্যবহার করা হয়েছে। দায়ের পর সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসে, তাই বিগ থেকে বিগেস্ট হয়েছে। এই রুলটা তোমরা মনে রাখবে, যখনই দায়ের পর কোনো একটা অ্যাডজেক্টিভ আসবে সেটা কিন্তু অলওয়েজ ইএসটি ফর্মে হয়, সুপারলেটিভ ফর্মে।
তো এটা তোমরা খেয়াল রাখবে। এরপর দেখো, দ্য ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে সুপরিচিত। এখানেও একটা জিনিস খেয়াল করো, ন্যাচারাল আমরা ইউজ করেছি, বাট আমাদের কিন্তু কোথাও ন্যাচারাল দেয়া নেই, আছে নেচার। তাহলে আমরা কেন নেচার ইউজ করেছি? কারণ এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আছে যে বিউটি একটি নাউন, আর তার আগে অ্যাডজেক্টিভ হিসাবে নেচারের পরিবর্তিত রূপ ন্যাচারাল বসেছে। এখানে তুমি যদি বাক্যের অর্থের দিকে খেয়াল করো তাহলে দেখো, এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক, আর আমরা যদি এখানে নেচার থেকে নেচারই রাখতাম তাহলে নেচার অর্থ হতো প্রকৃতি। তো আমাদের অর্থটা এরকম হইতো যে এই লেকের প্রকৃতি সৌন্দর্য, যেটা কিন্তু মিলে না। তাই আমরা এখানে নেচার থেকে ন্যাচারাল বানিয়েছি। এখানে অর্থ বোঝাটা কিন্তু অনেক বেশি কাজ করে, কারণ অর্থ বুঝলে এখানে তুমি রুলস না জানলেও অনেকগুলো নিজে নিজেই সলভ করে ফেলতে পারবে। আর কিছু অর্থটা যেহেতু টেনে পড়ো তোমরা এসএসসি পরীক্ষার্থী, তো কিছু কিছু অর্থ কিন্তু তোমাদের জানতেই হবে। এরপর 4 নাম্বারটা দেখো, দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট। এই বিশাল লেকটি রাঙামাটি জেলার বিভিন্ন অংশ স্পর্শ করে মাইলের পর মাইল বিস্তৃত। অংশ এবং রাঙামাটি জেলার মধ্যে সম্পর্ক বোঝাতে প্রেপোজিশন অফ ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, ডিফারেন্ট পার্টস অফ। তোমরা যারা রিডিং পড়ে অভ্যাস আছে তারা কিন্তু জানো পার্টের সাথে অফের একটা সম্পর্ক আছে। পার্টস অফ কোনো কিছুর অংশ বুঝাইতে পার্ট অফ ব্যবহার করা হয়, তাই কিন্তু আমরা এখানে অফ ব্যবহার করেছি। আর আরেকটা জিনিস দেখো, রাঙামাটি ডিস্ট্রিক্ট, এখানে রাঙামাটি ডিস্ট্রিক্ট বা রাঙামাটি জেলা এর এই যে বসিন্নারটা এক্সট্রা আমরা যুক্ত করলাম রাঙামাটি জেলার, এই জেলার এর বুঝাইতে গিয়া অফ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আমরা অর্থ বুঝলেও কিন্তু কোনটা বসবে সেটা বুঝতে পারতেছি। এরপর 5 নাম্বারটা দেখো, বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন আ জিগজ্যাগ ওয়ে। পাহাড়গুলোর মাঝখান দিয়ে লেকের পানি আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। কেন হলো আঁকাবাঁকা পথ বা পদ্ধতি বুঝাইতেই কিন্তু ওয়ে শব্দটা ব্যবহার করা হয়েছে। এই যে লেকের পানিগুলো যায়, সেটা কিভাবে যায়? ইন আ জিগজ্যাগ ওয়ে, আঁকাবাঁকা পথে। তো অবশ্যই এখানে জিগজ্যাগ যেহেতু বলছে আঁকাবাঁকা, তার মানে অবশ্যই এখানে একটা পথ থাকতে হবে, যেই পথে সে আঁকাবাঁকা যাবে। তাহলে অর্থ বুঝলে এটাও কিন্তু আমরা সলভ করতে পারতেছি। 6 নম্বরটা দেখো, দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। পাহাড়গুলোর তলদেশ পানির নিচে নিমজ্জিত। যেহেতু একটি পাহাড়ের মাঝে, তাই পাহাড়ের হিলসের নিচের অংশই পানিতে ডুবে থাকার কথা বলা হয়েছে, যে কারণে কিন্তু আমরা এখানে হিলস ইউজ করেছি। এখানে বাক্যের অর্থের সাথে মিল রাখতে গিয়ে কিন্তু তুমি হিলস ছাড়া অন্য কোনো কিছু যদি দাও সেটা কিন্তু মিলে না। এরপর 7 নম্বরটা দেখো, when we look at them from a distance it seems that the hills are floating on water. যখন আমরা দূর থেকে সেগুলোর দিকে তাকাই মনে হয় যেন পাহাড়গুলো পানির উপর ভাসছে। নির্দিষ্ট করে পাহাড়গুলোকে বুঝাইতে এখানে আর্টিকেল দা বসছে। আমরা আর্টিকেলের আরেকটা নিয়ম জানি যে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাইতে গেলে ওইটার আগে দা বসে। এরপর 8 নম্বরটা, being attracted by its captivating natural beauty every year a great number of nature lovers visit it. এর মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতি বছর প্রচুর সংখ্যক প্রকৃতিপ্রেমী এটি দেখতে আসেন। এখানে অ্যাট্রাক্টেড বাই একটি ফ্রেজ যার অর্থ হলো কোনো কিছু দ্বারা আকৃষ্ট হওয়া। এটা হলো একটা আলাদা ফ্রেজ যার অর্থই হলো কোনো কিছু দ্বারা আকৃষ্ট হওয়া। আর এইচ নাম্বারের যেই উত্তরটা হয়েছে যে প্রকৃতি প্রেমীরা সেখানে ঘুরতে আসেন, এটা বুঝাইতে ভিজিট ভার্বটি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, আ গ্রেট নাম্বার অফ নেচার লাভার্স ড্যাশ ইট। নিশ্চয়ই যারা প্রকৃতি প্রেমী তারা কি করবে? তারা অবশ্যই এই জায়গার মধ্যে ঘুরতে আসবে। তো ঘুরতে আসার সাথে মিল রাখতে গিয়ে আমাদের কিন্তু ভিজিটটা ইউজ করতে হয়েছে। আর এর আগেরটা অ্যাট্রাক্টেড বাই, এটা হলো একটা ফ্রেজ, মানে অ্যাট্রাক্টেডের সাথে এই বাইটা বসে। এটা আলাদা একটা ফ্রেজ যার অর্থই হলো সৌন্দর্যে আকৃষ্ট হওয়া। এরপর 9 নম্বরটা দেখো, আ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্টস। পর্যটকদের স্বাগত জানানোর জন্য অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে। এ নাম্বার অফ একটি নির্দিষ্ট ফ্রেজ যার অর্থ হলো অনেকগুলো। এই যে এ নাম্বার অফ, এটা কিন্তু অলওয়েজ এটাই থাকে যার অর্থ অনেকগুলো অর্থে ব্যবহার করা হয়। এরপর 10 নম্বরটা দেখো, আ জেন্টল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং
সবসময় একটি মৃদু বাতাস বইতে থাকে। বাতাসের বা ব্রিজ এর প্রকৃতি বুঝাইতে বক্স থেকে কিন্তু জেন্টল শব্দটি নেওয়া হয়েছে। অবশ্যই যারা একটু হলেও অর্থ করতে পারো তারা এটা যদি অর্থ করো যে এ ড্যাশ ব্রিজ, তো এখানে ব্রিজ মানে তো আমরা জানি বাতাস, তো বাতাসের প্রকৃতিটা বুঝাইতে গিয়ে কিন্তু এই জেন্টল ছাড়া বক্স থেকে অন্য তুমি যে কোনো ওয়ার্ড নাও এখান থেকে অন্য কোনো ওয়ার্ডে কিন্তু এখানে মিলে না, যার কারণে আমরা এখানে জেন্টল নিয়েছি। জেন্টলের অর্থটা হয় হলো মৃদু, আর ব্রিজ মানে বাতাস, তো মৃদু বাতাস বইতে থাকে সবসময় এখানে। এটার অর্থটা মিল রাখতে গিয়ে আমাদের এই জেন্টলটা ইউজ করতে হয়েছে। আমি এখন তোমাদেরকে যা পড়ালাম এই সব কিছুই কিন্তু ওয়েবসাইটের মধ্যে আমি এরকমভাবেই লিখিয়ে দিয়েছি, সেখানে তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো। ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই সরাসরি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা ধারাবাহিকভাবে রাজশাহী বোর্ড 2024 এরকমভাবে আরও যত বোর্ড আছে এরকম প্রায় 20টি প্লাস বোর্ডের এরকম সমাধান, লাইন বাই লাইন অনুবাদ এবং এটা কেন হলো উত্তরটা সেটা সহ তোমাদেরকে ভিডিও করে করে দিব। সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।